হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ম্যাথ অ্যান্ড সায়েন্স সেন্টার্সে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন একটি প্লেলিস্ট, যেখানে আমরা কেমিস্ট্রি হাজারি স্যারের বইয়ের সকল অধ্যায়ের এমসিকিউ সলভ করব। তোমরা জানো আমাদের বোর্ড পরীক্ষা এবং পরবর্তীতে মেডিকেল এবং ভার্সিটি অ্যাডমিশনে কিন্তু হাজারি স্যারের বই থেকে হুবহু এমসিকিউ এসে থাকে। তাই আমরা যদি আগে থেকে এই এমসিকিউগুলো সলভ করে থাকি, তা তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষা এবং পরবর্তীতে অ্যাডমিশনে মেডিকেল এবং ভার্সিটি পরীক্ষায় এগুলো খুবই হেল্পফুল হবে। তো আজকে আমরা শুরু করছি গুণগত রসায়ন দিয়ে। চলো আমরা শুরু করি। দেখো, গুণগত রসায়নে আমাদের প্রথম এমসিকিউ, রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা ব্যবহৃত হয়? আমরা জানি যে রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষায় জিঙ্ক সালফাইড পর্দা ব্যবহৃত হয়েছিল। এরপর 3p অরবিটালের বেলায় n ও l এর মান কোনটি হবে? এখানে n বলতে বোঝায় প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং l বলতে বোঝায় সহকারী কোয়ান্টাম সংখ্যা। 3p অরবিটালের ক্ষেত্রে n এর মান হবে 3, প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান 3, এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা ক্ষেত্রে এখানে আমাদের বোঝাবে p এর মান। দেখো, সহকারী কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে যখন s থাকে তখন তার মান হয় 0, e থাকলে তখন মান হয় 1, d থাকলে মান হয় 2, f থাকলে মান হয় 3। তাহলে আমাদের এখানে যেহেতু p আছে, তার মানে আমাদের l এর মান হবে 1, অর্থাৎ n সমান 3, l সমান 1। নেক্সট, একটি মৌলের পরমাণুর বহিঃস্তরের দুটি অরবিটালের ইলেকট্রন বিন্যাস ... 3d10 4s1 হলে পর্যায় সারণীতে মৌলটির অবস্থান কোনটি হবে? আমরা জানি ইলেকট্রন বিন্যাস থেকে যদি আমরা কোনো একটি মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে দেখতে হবে মৌলটির সর্ববহিঃস্থ শক্তিস্তর কোনটি। এখানে সর্ববহিঃস্থ শক্তিস্তর হলো 4s, তার মানে এটি চতুর্থ পর্যায়ের একটি মৌল, তার মানে এর পর্যায় হলো চতুর্থ। এবার দেখতে হবে আমাদের গ্রুপ নির্ণয়। আমরা জানি গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে যদি সর্বশেষ s অরবিটাল থাকে এবং s অরবিটাল আগে যদি d অরবিটাল থাকে, তাহলে আমাদের গ্রুপ সংখ্যা হবে d এবং s অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফল। তাহলে এখানে আমাদের গ্রুপ সংখ্যা হবে 10 + 1 = 11, অর্থাৎ আমাদের এই মৌলটি চতুর্থ পর্যায়ের 11 নম্বর গ্রুপে অবস্থিত। এরপরে দেখো, বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য পরিসর নিচের কোনটিতে? তোমাদেরকে আমি একটু দেখাই। দেখো, আমাদের তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক দুটো কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমাদের সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য থাকে গামা রে, এরপরে হয় এক্স রে, এরপরে হলো ইউভি, এরপরে ভিজিবল রে, এরপরে ইনফ্রারেড, এরপরে মাইক্রোওয়েভ, এরপর রেডিও ওয়েভ। আমরা যত এদিকে যাব তত আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, এবং যত আমরা বাম দিকে যাব তত আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কমবে। এখন দেখো, আমাদের অপশনগুলোর মধ্যে ইউভি রে, এক্স রে, অবলোহিত রশ্মি, টেলিভিশন তরঙ্গ, এই টেলিভিশন তরঙ্গ কিন্তু মূলত আমাদের মাইক্রোওয়েভ। দেখো, আমাদের এর মধ্যে মাইক্রোওয়েভের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে, তাই আমাদের অ্যান্সার হবে টেলিভিশন তরঙ্গ। এরপর দেখো 5 নম্বর, নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি একটি ডি ইলেকট্রনের জন্য সঠিক? দেখো, আমরা আগের স্লাইডে আমরা দেখিয়েছি ডি অরবিটালের ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হয় কিন্তু 2। এখানে দেখো, অপশনগুলোর মধ্যে সহকারী কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে 2 আছে শুধু অপশন খ এবং অপশন ঘতে, তার মানে আমার অপশন গ এবং অপশন ক আগেই বাদ। এখন দেখো, আমরা জানি সর্বশেষ চতুর্থ কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে কিন্তু +12 এবং -12 এই দুটো ছাড়া আর কোনো মান হতে পারে না, কিন্তু এখানে দেওয়া আছে 0, তার মানে আমার এটিও সম্ভব নয়। তাহলে আমার অ্যান্সার হবে ঘ। পরের প্রশ্ন, নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি অবাস্তব? আমরা জানি কোয়ান্টাম সংখ্যার সেটের ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাংখ্যিক মান কখনো সমান হতে পারলেও ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কখনো সহকারী কোয়ান্টাম সংখ্যার মান থেকে বড় হতে পারে না। এখানে দেখো, এখানে সাংখ্যিক মান সমান আছে, সমস্যা নেই, এখানেও সমান, সমস্যা নেই, এখানে দেখো ছোট, তাও সমস্যা নেই, কিন্তু এখানে দেখো আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান সহকারী কোয়ান্টাম সংখ্যার মান থেকে বড় হয়ে গিয়েছে, যা কখনোই সম্ভব নয়। তাই আমাদের এই কোয়ান্টাম সংখ্যার সেটটি অবাস্তব। পরের প্রশ্ন, দেখো এখানে n বা নাইট্রোজেনের আইসোটোপে নিউট্রন সংখ্যা কত? এখানে 15 কিন্তু আমাদের ভর সংখ্যা, 7 হলো প্রোটন সংখ্যা, তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা হবে
ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। এখানে প্রোটন সংখ্যা হবে হলো 7, তাহলে আমাদের নিউট্রন সংখ্যা হবে 8, অ্যান্সার হবে খ। এরপর দেখো, মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে সর্বাধিক ব্যবহৃত হয় কোনটি? এটি আমাদের মুখস্থ প্রশ্ন, এটা হবে এমআরআই। জালনট শনাক্তকরণে তুমি কোন পদ্ধতির সাহায্য নেবে? দেখো, জালনট শনাক্তকরণে কিন্তু আমরা ইউভি রশ্মি ব্যবহৃত করে থাকি, তাই আমাদের এখানে অ্যান্সার হবে ইউভি রশ্মি। এরপরে, বোর পরমাণুতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? মনে রাখবে, এখানে আমাদের যে শক্তি স্তরের কথা বলা হবে আমাদের ততটি পূর্ণ আবর্তন সম্পন্ন করতে হবে। তাহলে আমাদের যেহেতু এটা চতুর্থ শক্তি স্তর, তাহলে আমাদেরকে অবশ্যই 4টি পূর্ণ আবর্তন সম্পন্ন করতে হবে, তাই আমাদের অ্যান্সার হবে গ বা 4। এরপর, সোডিয়াম এর শিখা পরীক্ষায় কত তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালীর সৃষ্টি হয়? শিখা পরীক্ষা কি তা আমরা সকলেই জানি। তো শিখা পরীক্ষায় সোডিয়ামের ক্ষেত্রে আমাদের 590 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্যের সৃষ্টি হয়। এটি আমাদের মুখস্থ তথ্য, এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে, রিডবার্গ ধ্রুবকের মান কত? দেখো, আমাদের প্রথম অপশন ক কিন্তু এটা হলো প্লাঙ্ক ধ্রুবকের মান এইচ, এবং খ কিন্তু আমাদের রিডবার্গ ধ্রুবকের মান। আমরা রিডবার্গ ধ্রুবকের মান জানি 109,678 পার সেন্টিমিটার। এটিকে যখন আমরা মিটারে কনভার্ট করব তখন আমরা এই মানটি পাবো, তাই আমাদের আনসার হবে খ। 13 নম্বর, নিচের কোন সমীকরণটি সঠিক নয়? দেখো, এখানে ক, খ এবং গ তিনটি সমীকরণই কিন্তু সঠিক। যদি আমরা ঘ নম্বর অপশনের দিকে তাকাই, আমরা জানি কি ডেল ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। অর্থাৎ আমি যদি প্লাঙ্কের ধ্রুবক সরিয়ে নেই, তাহলে আমি লিখতে পারবো ই ইনভার্স প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঘ নাম্বার এই অপশনটি সঠিক নয়। পরের প্রশ্ন, প্লাঙ্কের ধ্রুবকের মান কত? প্লাঙ্কের ধ্রুবকের মান 6.626 ইন্টু 10 ইনভার্স 34, অর্থাৎ গ নাম্বার। বোর ব্যাসার্ধের মান কত? এখানে বোর ব্যাসার্ধের মান আমাদের ক নাম্বার 5.292 ইন্টু 10 ইনভার্স 11 মিটার। এটাকে আমরা এভাবেও লিখতে পারি 0.5 অ্যাংস্ট্রোম। 16 নম্বর, নিচের কোনটি কম্পোজিট কণিকা? আমাদের কম্পোজিট কণিকা হবে ডিউটেরন। দেখো, এখানে ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম এই দুটো কিন্তু আমাদের হাইড্রোজেনের দুইটা আইসোটোপ। অনেকে ডিউটেরন এবং ডিউটেরিয়ামের মধ্যে গুলিয়ে ফেলে, তোমরা এটা খেয়াল রাখবে। এখানে কম্পোজিট কণিকা হলো ডিউটেরন। এরপর, নিচের কোন জোড়া আইসোবার? এখানে আইসোবার বলতে বোঝাই হলো আমাদের ভর সংখ্যা সমান। ভর সংখ্যা সমান হবে। অপশনগুলোতে যদি আমরা চেক করি, আমরা দেখতে পাই ক নম্বরে আমাদের এই কার্বন এবং নাইট্রোজেনের ভর সংখ্যা সমান, আমাদের অ্যান্সার ক। পরেরটা, নিচের কোন জোড়া আইসোটোন? দেখো, এই টোন কথাটি থেকে তোমরা মনে রাখবে আইসোটোন বলতে বোঝায় নিউট্রন সংখ্যা সমান। কি সমান? নিউট্রন সংখ্যা সমান হবে। আমরা যদি অপশনগুলো চেক করি, আমরা দেখতে পাই গ নম্বরে আমাদের অক্সিজেনের এখানে নিউট্রন সংখ্যা কিন্তু 8, না কার্বনের ক্ষেত্রেও নিউট্রন সংখ্যা 8, তাই আমাদের এখানে কার্বন এবং অক্সিজেন এই অপশন কটি, এখানে এই জোড়াটি পরস্পর আইসোটোন। পরের প্রশ্ন, নিচের কোনটি ডি ব্রগলি সমীকরণ নামে পরিচিত? ডি ব্রগলি সমীকরণ হলো ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি। ডি ব্রগলি সমীকরণ মতে আমাদের পদার্থের তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম পরস্পর ব্যস্তানুপাতিক। আমাদের অ্যান্সার হবে খ। 20 নম্বর, কৌণিক ভরবেগের সমীকরণ কোনটি? এটি তো আমরা সবাই জানি, কৌণিক ভরবেগ mvr সমান nh বাই 2π। 21, কোন নীতির ভিত্তিতে মূলত অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যস্ত হয়? এটি আমরা জানি আউ-পাউ নীতি অনুসারে আমাদের অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যস্ত হয়। 22 নম্বর, দেখো, মৌলের যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কোনটি? অনেকে আবেগের বসে অ্যান্সার দেবে ক, কিন্তু খেয়াল করো এখানে বলা হয়েছে উপশক্তি স্তর। যদি আমাদের শক্তি স্তর বলা হতো তাহলে আমাদের অ্যান্সার হতো ক। যেহেতু উপশক্তি স্তর বলা হয়েছে তাই আমাদের ক অ্যান্সার হবে না। উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হলো 2 × 2l+1, আমাদের উত্তর হবে গ। 23 নম্বর, কোন অঞ্চলে এইচ বর্ণালীর ব্র্যাকেট সিরিজের উদ্ভব ঘটে? তোমরা জানো যে লাইম্যান সিরিজে এবং বামার সিরিজ এই দুটো সিরিজে কি কি ঘটে? লাইম্যান সিরিজে ঘটে হলো ইউভি রশ্মি, বামার সিরিজে ঘটে ভিজিবল রে। এর বাইরে আরো যত সিরিজ রয়েছে, প্যাস্টেন, ব্র্যাকেট, ফোন, হারফ্রিজ, এই সবগুলোতে কিন্তু আমাদের
আইআর রশ্মির উদ্ভব হয়। তাই ব্র্যাকেট সিরিজে উদ্ভব ঘটে আইআর অঞ্চল। অপশন গ। পরের প্রশ্ন, DXY অরবিটালে কয়টি লোব থাকে? দেখো DXY অরবিটালটি এরকম, যদি আমি এখানে একটাকে এক্স ধরি, এটাকে ওয়াই ধরি, আমাদের DXY অরবিটালটি এরকম দেখাবে। এখানে দেখো আমাদের 4টি লোব রয়েছে, অ্যান্সার আমাদের ঘ। এবার দেখো n সমান 2, l সমান 1, m সমান 1 হলে ওই অরবিটালের প্রতীক কোনটি হবে? n সমান 2 মানে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা 2, তাহলে আমাদের 2 নিলাম। l সমান 1 মানে আমাদের একটি p অরবিটাল, p নিলাম। এবং হাজারি স্যারের বই অনুসারে n সমান 1 হলে এটি হবে y অরবিটাল, তার মানে আমাদের অ্যান্সার হবে 2py। পরের প্রশ্ন, নিচের কোন অরবিটালের শক্তি সর্বনিম্ন হবে? আমরা জানি আমরা আউটবাউ নীতি অনুসারে আমরা শক্তিগুলো নির্ণয় করে থাকি। এখানে n+l এর মান বের করে আমরা এই শক্তিসমূহ তুলনা করি। দেখো 3d অরবিটালের ক্ষেত্রে n+l এর মান 3 প্লাস কত 2 মানে 5। 4s এর ক্ষেত্রে 4 প্লাস 0 সমান 4। 4p এর ক্ষেত্রে 4 প্লাস 1 সমান 5। 3s এর ক্ষেত্রে 3 প্লাস 0 সমান 3। তার মানে দেখো এখানে আমাদের 3 হলো সর্বনিম্ন, অর্থাৎ এখানে 3s অরবিটালের শক্তি সর্বনিম্ন। তোমরা যারা এগুলো ভালোভাবে বোঝো তারা অপশন দেখেই বুঝতে পারবে যে 3s এর অরবিটালটি আমাদের সর্বনিম্ন শক্তি সম্পন্ন হবে। পরের প্রশ্ন, 1 অ্যাংস্ট্রম সমান কত সেন্টিমিটার? আমরা জানি 1 অ্যাংস্ট্রম সমান 10^10 মিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটারে নেই তাহলে আমরা পাবো 10^8 সেন্টিমিটার। আমাদের উত্তর গ। পরের প্রশ্ন, বামার সিরিজে n2 সমান 3 হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? দেখো তরঙ্গ দৈর্ঘ্য আমরা বের করি কিন্তু রিডব্যাক সমীকরণের সাহায্যে। দেখো তরঙ্গ দৈর্ঘ্য তাহলে হবে ল্যামডা সমান RH বা রিডব্যাক ধ্রুবক 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার, এবং এই পুরোটা ইনভার্স হয়ে যাবে। এখানে n2 এর মান বলে দিয়েছে যে 3, আর বামার সিরিজে n1 এর মান কিন্তু হবে 2। আর রিডব্যাক ধ্রুবকের মান আমরা সবাই জানি, এটাকে যদি আমি লিখে দিই রিডব্যাক ধ্রুবক RH সমান 109678। এই মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা এখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাব। আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বেরোবে তখন অপশন গ 6.57 × 10^5 সেন্টিমিটার। পরের প্রশ্ন, তৃতীয় শক্তি স্তরের জন্য MVR এর মান নিচের কোনটি? বলতো কোনটি? ক নাম্বার? না, এখানে দেখো আমাদের তৃতীয় শক্তি স্তর বলে দিয়েছে, অর্থাৎ আমরা n এর মান এখানে পেয়ে গেছি। তাহলে আমরা কেন NH/2π বসাবো? এখানে আমাদের অ্যান্সার হবে n এর বদলে আমরা 3 বসিয়ে পাই 3h/2π। উত্তর হবে অপশন গ। 30 নাম্বার, কোন মতবাদে পরমাণুকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে? উত্তর হবে রাদারফোর্ড পরমাণু মডেল, কারণ এই রাদারফোর্ড পরমাণু মডেলকে কিন্তু সৌরজগতের সঙ্গে তুলনা করে সৌর মডেল বলা হয়। পরের প্রশ্ন, বিকিরিত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 486.7 ন্যানোমিটার হলে এর ফ্রিকোয়েন্সি কত হবে? ফ্রিকোয়েন্সি বলতে বোঝায় কম্পাঙ্ক। আমরা কম্পাঙ্কের সূত্র জানি, কম্পাঙ্ক সমান c/λ। এখানে c হলো আলোর বেগ এবং ল্যামডা হলো এই যে তরঙ্গ দৈর্ঘ্য। এখানে অবশ্যই আমরা এই ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যের মান মিটারে বসাবো। মিটারে কনভার্ট করলে আমরা এটি পাবো 486.7 × 10^9 মিটার। যখন এই মানটি আমরা এখানে বসাবো এবং উপরে আমরা আলোর বেগের মান বসাবো, তখন আমরা আমাদের কম্পাঙ্ক পেয়ে যাব 6.163 × 10^24। এখানে ইনভার্স হবে না, 10^24 হার্টজ, 10^14 হার্টজ। পরের প্রশ্ন, কোন আলোক রশ্মির ফ্রিকোয়েন্সি বেশি হবে? দেখো আমরা দেখিয়েছিলাম ফ্রিকোয়েন্সি বলতে বোঝায় কম্পাঙ্ক। আমরা দেখিয়েছিলাম যে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক পরস্পর ব্যস্তানুপাতিক, অর্থাৎ কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য পরস্পর ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে কম্পাঙ্ক কমে এবং তরঙ্গ দৈর্ঘ্য কমলে কম্পাঙ্ক বাড়ে। আমাদের অপশনগুলোর মধ্যে এক্স রেতে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হয়, বিধায় এখানে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক সবচেয়ে বেশি হয়। আমাদের অ্যান্সার হবে এক্স রে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। পরের প্রশ্ন, অসীম দূরত্ব থেকে ইলেকট্রন তৃতীয় শেলে স্থানান্তরিত হলে নিচের কোন বর্ণালীর সিরিজের উৎপন্ন হয়?
আমরা জানি তৃতীয় শেলে যখন স্থানান্তরিত হয় তখন আমাদের কোন বর্ণালীর সিরিজ উৎপন্ন হয়। এটা তোমরা সকলেই জানো যে এখানে আমাদের প্যাসচেন সিরিজ উৎপন্ন হবে, কারণ আমাদের প্রথম শেলে আসলে উৎপন্ন হয় লাইম্যান সিরিজ, দ্বিতীয় শেলে আসলে বামার সিরিজ, তৃতীয় শেলে আসলে প্যাসচেন সিরিজ, চতুর্থ শেলে আসলে ব্র্যাকেট সিরিজ এবং পঞ্চম শেলে আসলে আমাদের ফোন্ড সিরিজ উৎপন্ন হয়। তাহলে এখানে আনসার হবে প্যাসচেন। পরের প্রশ্ন, ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখায় নিচের কোন মৌলটি? উত্তর হবে ক্রোমিয়াম। আমরা জানি ক্রোমিয়াম এখানে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখায়। পরের প্রশ্ন, নিচের কোন অরবিটাল বক্স পদ্ধতিতে আউপৌ নীতি মানা হয়নি? দেখো আমরা অপশনগুলো দেখি। অপশন কতে 2s এর পরে 2p তে ইলেকট্রন গিয়েছে, এটি ঠিক আছে। অপশন খতে 3s এর পর 3p তে অরবিটাল গিয়েছে, এটিও ঠিক আছে। অপশন ঘতে 4s এর পরে 3d তে অরবিটাল গিয়েছে, এটিও ঠিক আছে। কিন্তু অপশন গতে দেখো 5s এর পরে এখানে 5p তে ইলেকট্রন গিয়েছে, কিন্তু এখানে কিন্তু ইলেকট্রন যাওয়ার কথা ছিল 5s এর পরে আমাদের 4d তে অরবিটাল যাওয়ার কথা, তাই এটি আমাদের আউপৌ নীতি মানা হয়নি। আমাদের অ্যান্সার হবে গ। পরের প্রশ্ন, M3+ আয়নে 23টি ইলেকট্রন থাকলে M এর পারমাণবিক সংখ্যা কত? দেখো তাহলে এখানে আমাদের M পরমাণুতে ইলেকট্রন কত ছিল? M পরমাণুতে আমাদের ইলেকট্রন থাকার কথা এখানে 23+, যেহেতু 3টি ইলেকট্রন ছাড়া হয়েছে তাই আগে আরো 3টি ছিল, অর্থাৎ টোটাল ইলেকট্রন ছিল আমাদের 26টি। তার মানে আমরা জানি যে কোনো একটি মৌলের যতগুলো ইলেকট্রন থাকে ঠিক ততগুলো প্রোটন থাকে, এবং যতগুলো প্রোটন থাকে তাকেই বলা হয় ওই মৌলের পারমাণবিক সংখ্যা। তাহলে এখানে M এর পারমাণবিক সংখ্যা হবে 26, অ্যান্সার হবে ঘ। পরের প্রশ্ন, ক্রোমিয়াম পরমাণুতে কয়টি বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন রয়েছে? আমরা জানি ক্রোমিয়াম আমাদের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায়, তাহলে আমরা যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখাই তোমরা দেখতে পাবে এখানে আর্গন, এরপরে 3d 5 4s 1। যদি আমরা বক্স পদ্ধতিতে দেখাই, এখানে ডি অরবিটালটি যখন আমি দেখাবো তোমরা দেখতে পাবে ডি অরবিটাল আমার প্রতিটায় একটি করে ইলেকট্রন থাকে, এবং 4s অরবিটাল দেখালে এখানে আরেকটি ইলেকট্রন থাকে। তাহলে দেখতে পাচ্ছ এখানে বিজোড় ইলেকট্রন রয়েছে 6টি, তাই আমাদের অ্যান্সার হবে ঘ। পরের প্রশ্ন, নিচের কোন পরমাণুতে ডি অরবিটালে ইলেকট্রন রয়েছে? পটাশিয়ামে ডি অরবিটাল ইলেকট্রন থাকে না, ক্যালসিয়ামেও থাকে না, আর্গনেও থাকে না, অ্যান্সার হবে স্ক্যান্ডিয়াম। পরের প্রশ্ন, কোন বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 820 ন্যানোমিটার হলে ওই রশ্মির শক্তি কত? দেখো আমাদের শক্তি নির্ণয়ের সূত্র জানি আমরা E = hc/λ। এখানে h হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, c হলো আলোর বেগ এবং ল্যামডা আমাদের দেওয়া আছে এই যে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই আমরা মিটারে বসাবো। তাহলে আমরা যদি প্ল্যাঙ্কের ধ্রুবক, আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মানটি বসাই তাহলে আমরা এখানে আমাদের অ্যান্সার পেয়ে যাব ক নাম্বার 2.424 × 10⁻19 জুল। পরের প্রশ্ন, কোন অরবিটালে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক থাকে? এটি আমাদের মুখস্থ প্রশ্ন, 1s। পরের প্রশ্ন, ট্রাফিক সিগন্যালের লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য 665 ন্যানোমিটার হলে সংশ্লিষ্ট ফোটনের শক্তি কত? ফোটনের শক্তি বলতে আমাদের ই এর মান বোঝানো হয়েছে, এখানে ই সমান hc/λ। এখানে ল্যামডার মান আমাদের দেওয়া রয়েছে 665 ন্যানোমিটার, এটাকে আমরা মিটারে কনভার্ট করে আমরা বসাবো। মিটারে কনভার্ট করলে আমাদের আসবে 665 × 10⁻9 মিটার। আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক দেওয়া রয়েছে এবং আলোর বেগের মানও আমরা জানি, আলোর বেগ c সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা এখানেও আমাদের তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে আমাদের ফোটনের শক্তি পেয়ে যাব। ফোটনের শক্তি আমাদের হবে খ নাম্বার 2.986 × 10⁻19 জুল। পরের প্রশ্ন, 3d অরবিটালের জন্য m এর মান নিচের কোন সেট হবে? আমরা জানি m বলতে বোঝায় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সাধারণত সহকারী কোয়ান্টাম সংখ্যার সাথে সম্পর্কযুক্ত। এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে ডি অরবিটালের ক্ষেত্রে 2, তার মানে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হবে +-2, +-1 এবং 0, অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সর্বদা আমার এখানে -2 থেকে +2 এর মধ্যে থাকবে, তাই আমাদের অ্যান্সার হবে গ। পরের প্রশ্ন, μ⁴ = RH × 1/n1² - 1/n2²। সমীকরণটিতে লাইম্যান সিরিজের ক্ষেত্রে n1 সমান কত? দেখো এটি কিন্তু আমাদের
রিডবার্গ সমীকরণ, যার কথা আমরা তোমাদেরকে এর আগে বলেছিলাম। লাইম্যান সিরিজের ক্ষেত্রে আমাদের n1 সর্বদা হয় 1। আমাদের অ্যান্সার হবে ক। পরের প্রশ্ন, পরমাণুর কোন দুটি কণিকা সংখ্যা পরস্পর সমান? আমরা তো জানি ইলেকট্রন এবং প্রোটন সর্বদা সমান থাকে। পরের প্রশ্ন, উচ্চ শক্তির অরবিটাল নিচের কোনটি? দেখো এখানে আমাদের উচ্চ শক্তির অরবিটাল যদি আমরা বের করতে যাই, আমাদেরকে সেই আউবাউ নীতি অনুসারে n+l এর মান বের করতে হবে। চলো n+l এর মান বের করি। এখানে 4 + 3 = হবে 7, এখানে হবে 5 + 0 = 5, এখানে হবে 5 + 1 = 6, এখানে হবে 6 + 0 = 6। তাহলে দেখো এখানে আমাদের সবচেয়ে বেশি মান হলো 4f এর, তাই আমাদের উচ্চ শক্তি অরবিটাল এখানে 4f। পরের প্রশ্ন, পি অরবিটালের আকৃতি নিচের কোনটি? পি অরবিটাল থাকে হলো ডাম্বেল আকার, বৃত্তাকার থাকে এস অরবিটাল এবং ডাবল ডাম্বেল থাকে আমাদের ডি অরবিটাল। পরের প্রশ্ন, নিচের পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলের কোনটি পি ব্লকভুক্ত? এখানে 3 হলো লিথিয়াম, 11 সোডিয়াম, 33 আর্সেনিক। এই আর্সেনিক কিন্তু আমাদের পি ব্লকভুক্ত মৌল, তাই আমাদের এখানে অ্যান্সার হবে গ। পরের প্রশ্ন, নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে কুন্ডের নিয়ম প্রযোজ্য নয়? দেখো এখানে নাইট্রোজেন, ফসফরাস, সালফার এগুলো কিন্তু স্বাভাবিক নিয়মে ইলেকট্রন বিন্যাস ঘটে থাকে। শুধু ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখতে পাই, তাই আমাদের এখানে ক্রোমিয়ামে কুন্ডের নিয়ম প্রযোজ্য হবে না। পরের প্রশ্ন, তরঙ্গ সংখ্যা কোন রশ্মির ক্ষেত্রে বেশি হয়? আমরা দেখেছি যে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক পরস্পর ব্যস্তানুপাতিক। আবার এই তরঙ্গ সংখ্যাও কিন্তু আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যেখানে কম্পাঙ্ক বেশি সেখানে তরঙ্গ সংখ্যাও বেশি, অর্থাৎ যেখানে তরঙ্গ দৈর্ঘ্য কম সেখানেই তরঙ্গ সংখ্যা বেশি। এখানে দেখো আমাদের এক্স-রে এর ক্ষেত্রে কিন্তু আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, যার ফলে আমাদের এক্স-রেতে তরঙ্গ সংখ্যা বেশি হবে। পরের প্রশ্ন, নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে? তোমরা জানো যে ক্রোমিয়াম এবং কপার এই দুটি মৌলের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ঘটে। এছাড়াও আরেকটি মৌলে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখা যায়, সেটি হলো সিলভার। যদি আমরা সিলভারে ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা দেখতে পাবো এখানে হলো পারমাণবিক সংখ্যা 47। এটাকে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব আমরা পাবো ক্রিপ্টন, এরপরে 45s। এখানে 40-তে 10টি ইলেকট্রন যাবে এবং 5s-এ 1টি ইলেকট্রন থাকবে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস সুস্থিত করার জন্য এভাবে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ঘটে, তাই আমাদের অ্যান্সার হবে সিলভার। তো আজকে তোমাদেরকে অনুগত রসায়নের 50টি এমসিকিউ সলভ করা হলো। আমরা পরবর্তী ভিডিওতে বাকি এমসিকিউ গুলো সলভ করব। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো এবং কমেন্ট করে আমাদের জানাতে পারো। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো দেখা হবে আগামী পর্বে। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।